দীপু, থ্যাংক কনগ্রাচুলেশন দেওয়ার জন্য, থ্যাঙ্কস। আচ্ছা, আমরা তাহলে অঙ্কটা দেখি। 7 নম্বর অঙ্কে কি বলতেছে? দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর কালেক্টেড ফ্রম দ্য রেকর্ড অফ এনজিও কেয়ার অফ সাতক্ষীরা ব্রাঞ্চ ফর দ্য মান্থ অফ মার্চ 2017। এখানে 17 সালের মার্চ মাসের অঙ্ক। তো আমরা আহ, তিন চার ধরনের অঙ্কের কথা বলছিলাম, তো এইটা হলো 3 নাম্বার ধরন, যেখানে রিকোয়ারমেন্ট থাকবে দুইটা। একটা থাকবে কি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অথবা স্টেটমেন্ট, আর একটা থাকবে ব্যালেন্স শিট। তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এটা কেমন? আমরা ডাবল অ্যাকাউন্ট সিস্টেম করেছিলাম না? হ্যাঁ। জি ভাই। ওখানে যেমন রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট ছিল না, যে বাম পাশে ছিল পার্টিকুলার টাকা, পার্টিকুলার টাকা ছিল এরকম ডান পাশে, তো উপরে আমরা ডেবিট ক্রেডিট হুম লিখতাম, হুম। মনে আছে? হ্যাঁ। তো এখানে আমরা যেহেতু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার বলছে, তাহলে এক পাশে লিখবো ইনকাম, এক পাশে এক্সপেন্ডিচার। এখন কোন পাশে ইনকাম লিখবো, কোন পাশে এক্সপেন্ডিচার লিখবো? তো আমরা সবাই জানি যে ডান পাশে সবসময় ইনকাম বসে, তাই না? আর বাম পাশে হুম। কি বসে? এক্সপেন্ডিচার বসে। তো ছক হলো এটা, এক্সপেন্ডিচার টাকা, ইনকাম টাকা, উপরে লিখবো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে দুই দিকে টাকার কলাম, তাই জন্য ছকটা এমন হয়েছে। যদি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট বলতো তাহলে কি করতাম বলেন তো? একদিকে টাকার কলাম হতো। দেখি তো। একদিকে টাকার কলাম হতো, এবং ছকটা এরকম হতো যে মানে এরকম পার্টিকুলার টাকা হতো, পার্টিকুলার টাকা কিরকম হতো? পার্টিকুলার টাকা। এই প্রথমে আমি ইনকাম গুলো যোগ করে এবার নিচ থেকে লেস লিখতাম এক্সপেন্ডিচার। লেস কি লিখতাম? এক্সপেন্ডিচার। কথা কি বোঝা গেছে? এটা হলো যদি হ্যাঁ। স্টেটমেন্ট বলতো তাহলে এরকম ফরম্যাটে আমরা করতাম, ঠিক আছে? জি ভাই। আর যেহেতু আমার এটা অ্যাকাউন্টে বলছে, তাহলে ব্যালেন্স শিটটাও কিভাবে হবে? অ্যাকাউন্টে হবে। ওকে। আর যদি হ্যাঁ। এটা স্টেটমেন্টে করতাম তাহলে এই ব্যালেন্স শিটটাও কিভাবে হতো? স্টেটমেন্টে হতো। তাহলে এখানে দুইটা রিকোয়ারমেন্ট, একটা আছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর একটা আছে ব্যালেন্স শিট। তো ছক যেহেতু দুইটা, আমরা এই ছক দুটো দেখো কেটে নিয়েছি, উপরে এটা আর নিচে একটা ব্যালেন্স শিট আছে লায়াবিলিটিজ এন্ড, এখানে ক্যাপিটাল ফান্ড কথাটা লেখা হয়েছে। এটা কেন লেখা হয়েছে আমি বলতেছি। আর টাকায় অ্যাসেট টাকা। আচ্ছা, আমরা যখন ব্যালেন্স শিট করি, ব্যালেন্স শিট আমরা কি লিখতাম? যে লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি, তারপর টাকা, হুম। অ্যাসেট টাকা, এরকম লিখতাম না? হ্যাঁ। তো আমি গতবার যখন অঙ্ক করাইছিলাম তখন এটা শিখাইছিলাম, এখন আমি আবার বলি। বিষয়টা ছিল এমন যে আমরা জানি ব্যালেন্স শিট করার সময় লায়াবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটি লিখতে হয়, আর এক পাশে লিখতে হয় অ্যাসেট লিখতে হয়, তাই তো? এটা জি ব্যালেন্স ভাই। শিট করতে এই ছাড়া কি আর কিছু লেখা দেখছেন কোথাও, নাকি না? মানে এই এক পাশে লায়াবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড যেমন লিখছি, এখানে আমরা যদি লিখতাম হুম। লায়াবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটি, আবার টাকা, অ্যাসেট টাকা। তো আমরা লায়াবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড এই কথাটা তো আগে দেখি নাই, দেখছি? আমরা দেখছি না। লায়াবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটি। তাহলে আসলেই কি এখানে লায়াবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড বা লায়াবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটি এইটাই লিখতে হবে, না এর বাইরে আরো কিছু লেখা যায়? এইটা একটু দেখেন, খেয়াল করেন। আমাদের কোম্পানি থাকে মোট 3 ধরনের বলা যাবে। কয় ধরনের? মানে তিন। 3 ধরনের কোম্পানি। বেসিক্যালি 2 ধরনের, এই 2 ধরনের থেকে 3 ধরন আসবে। কেমন? 2 ধরনের হচ্ছে, একটা হচ্ছে মুনাফাভোগী আর একটা হচ্ছে অমুনাফাভোগী। কি বললাম? মুনাফাভোগী আর অমুনাফাভোগী। মানে যে যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা বলি না যে ব্যবসা কাকে বলে? আমরা কিন্তু এরকম বলি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এই যে অংশীদারি ব্যবসা কাকে বলে বা অন্য কোনো ব্যবসা কাকে বলে, আমরা কিন্তু সংজ্ঞার শুরুতেই বলি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এরকম বলি না? তা মুনাফাভোগী প্রতিষ্ঠানে মুনাফা মানে নিট প্রফিট কথাটা বের করতে হয়, বা মুনাফা অর্জন থাকে মুখ্য উদ্দেশ্য। তো মুনাফাভোগী প্রতিষ্ঠান আর অমুনাফাভোগী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী প্রতিষ্ঠান কোনগুলো? যেগুলোতে আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করি না। যেমন এই স্থানীয় ক্লাব, ইন্ডিয়াতে দেখা যায় এটা, প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একটা করে ক্লাব থাকে। এই ক্লাবগুলো কি, বলেন তো, এটা কি মানে মুনাফা লাভের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়?
না, এগুলো ওই এলাকার হ্যাঁ জনগণের সেবা করার লক্ষ্যেই ওই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়, যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলো, তাই না? হ্যাঁ তারপরে এই যে এনজিওর কথা বলছি, এই এনজিও কিন্তু অন কাইন্ড অফ অমুনাফাভোগী প্রতিষ্ঠান, ঠিক আছে, যেগুলো ডোনেশনে চলে আর কি। এই যে বিদেশের যে ডোনেশন আসে না দেশে, বাংলাদেশে বিভিন্ন সংস্থা চালানোর জন্য, এই যে এনজিও গুলো, এই এনজিও গুলোর কিন্তু অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তো ব্যালেন্স শিট তো প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই থাকবে, সেটা মুনাফাভোগী হোক আর অমুনাফাভোগী হোক। তো যখন আমি অমুনাফাভোগী প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট করবো, তখন লিখতে হবে লায়াবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। কি লিখতে হবে? লাইব্রেরিজ ক্যাপিটাল ফান্ড। আর একটা আছে অ্যাসেট, আর ডান পাশে অ্যাসেট। কিন্তু আমরা তাহলে লায়াবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটি কখন লিখবো? আমাদের ওই যে মুনাফাভোগী প্রতিষ্ঠান, ওইটা আবার দুই ধরনের। একটা আছে কি ক্রয় বিক্রয় ভিত্তিক, আর একটা সেবা ভিত্তিক। একটা, সরি ভুল বললাম, মুনাফাভোগী প্রতিষ্ঠান আছে দুই ধরনের, একটা প্রাইভেট, একটা পাবলিক। একটা প্রাইভেট, একটা কি পাবলিক। পাবলিক। এখন এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার মানে মালিক একজন। মালিক কয়জন? একজন। মানে একজন মনে করেন মুদির দোকান, বা একজন একটা গ্রোসারি দোকান, বা গ্রোসারি মানে মুদির দোকান, মনে করেন একজন লাইব্রেরি বইয়ের দোকান দিছে, বা যে টাইপের দোকান হোক না কেন, মালিক একজন। এই ক্ষেত্রে আমরা লিখি যে লাইবিলিটি ওনার ইকুইটি, মানে লাইবিলিটি এবং মালিকানা সত্ত্ব, তাই তো? কিন্তু হ্যাঁ পাবলিক লিমিটেড কোম্পানি যেটা, সেখানে কিন্তু লাইবিলিটিজ অ্যান্ড ওনার ইকুইটি লিখি না, লিখতে হয় লাইবিলিটিজ অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি। কি লিখতে হয়? স্টক হোল্ডার ইকুইটি, লাইব্রেরিজ তাহলে আমি মোট কয় ধরনের কথা বললাম? লাইবিলিটিজ অ্যান্ড ওনার ইকুইটি একটা, লাইবিলিটিজ অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি একটা, লাইবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড একটা। মনে থাকবে? হুম। আমরা তো এর আগে শুধুমাত্র লাইব্রেরিতে ওনার সিকিউরিটি কথা শিখতাম, কিন্তু আজকে আমার লাইব্রেরিতে ক্যাপিটাল ফান্ড লিখতে হবে, কারণ এটা এনজিও কোম্পানির অঙ্ক। আর এনজিও হলো অমুনাফাভোগী প্রতিষ্ঠান, আর অমুনাফাভোগী প্রতিষ্ঠানে কখনো মুনাফা অর্জন করতে পারে না। এই জন্য আমরা এখানে লিখবো লাইব্রেরিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। মনে থাকবে তো? হুম। এখন কোন পাশে কি যাবে আমরা তো বেসিক্যালি সবই জানি বা বুঝি। এখন আমরা এন্ট্রিগুলো পড়বো এবং এক এক করে পোস্টিং দিব। প্রথম এন্ট্রি, এই লাল কালার পর্যন্ত বাদ, ওটা পরে বুঝাবো। লাল কালার পর্যন্ত বাদের পরে দেখেন, না। রুরাল এমসি লোন ডিসবার্সমেন্ট 8 লাখ টাকা। এখানে এন্ট্রি কিন্তু মোট 4 ধরনের, দেখেন। এক্সপেন্ডিচার ইনকাম, এক্সপেন্ডিচার ইনকাম, এই লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড, আর একটা অ্যাসেট। কয় ধরনের এন্ট্রি এখানে? 4 ধরনের। হয় এক্সপেন্ডিচার হবে, না ইনকাম হবে, না ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস হবে, অথবা অ্যাসেট হবে, তাই তো? হুম। তাহলে এই যে এন্ট্রিটা রুরাল এমসি লোন ডিসবার্সমেন্ট 8 লাখ টাকা, এটাই 4টার মধ্যে যে কোনো এক জায়গায় তো বসবে, বসবে না? হ্যাঁ তাহলে একটু বুঝি, রুরাল মানে গ্রামীণ, আর এমসি মানে মাইক্রো ক্রেডিট, আর লোন মানে ঋণ, মানে গ্রামীণ ক্ষুদ্র ঋণ ডিসবার্সমেন্ট বিতরণ, গ্রামীণ ক্ষুদ্র ঋণ বিতরণ 8 লাখ টাকা। তাহলে আমি ঋণ দিচ্ছি, আমি এনজিও কোম্পানি, আমি ঋণ দিচ্ছি, বলেন ঋণ দিলে এইটা কি এক্সপেন্ডিচার, এইটা কি ইনকাম, এটা কি লাইবিলিটিস, না এটা অ্যাসেট? এটা এক্সপেন্ডিচার। আমি লোন দিচ্ছি, এটা এক্সপেন্ডিচার হলে, আমি মনে করেন যে বেতন পরিশোধ করতেছি বা ভাড়া পরিশোধ করতেছি, এটা কি? এটা হচ্ছে এক্সপেন্ডিচার। স্যালারি দিচ্ছি, ভাড়া দিচ্ছি, বিমা খরচ দিচ্ছি, এটা এক্সপেন্ডিচার। তাহলে এই যে লোন হ্যাঁ দিচ্ছি, এটা কি, এটা এক্সপেন্ডিচার হয় কিভাবে? এটা অ্যাসেট ভাইয়া। অ্যাসেট। আমরা ওই ছোটবেলায় শিখেছিলাম যে প্রদত্ত ঋণ, এটা অ্যাসেট, মানে ঋণ নিলে সেটা দায়, কিন্তু ঋণ দিলে সেটা অ্যাসেট, মানে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটা একটা বিনিয়োগ। ওটা কি? বিনিয়োগ। আমি ঋণ দিচ্ছি কেন? ওইখান থেকে লাভ পাওয়ার আশায় না? হুম। তাহলে যেখান থেকে আমি লাভের আশা করে বিনিয়োগ করতেছি, ওটা তোমার সম্পদ। কিন্তু ঋণ হুম। যখন নিয়ে থাকি আমরা, তাহলে ওখানে কি ইন্টারেস্ট দেওয়া লাগে না? হুম। তখন তোমার লস হয়। এই জন্য প্রদত্ত ঋণ হলো অ্যাসেট। তাহলে এই যে রুরাল এমসি লোন, এটা হচ্ছে অ্যাসেট, তাহলে অ্যাসেট দিকে চলে যাবে 8 লাখ টাকা। একটু খেয়াল করবেন, দেখেন তো রুরাল এমসি লোন 8 লাখ টাকা আমি লিখছি কিনা। হ্যাঁ ভাই।
এই যে রুরাল এমসি লোন 8 লাখ টাকা, আমি সাদা কালার করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে, এই যে এইটা। এরপরে আসেন, পরে বলছে ইকুইপমেন্ট 1,10,000 টাকা, ইকুইপমেন্টও তো অ্যাসেট নাকি? হ্যাঁ। ওকে, তাহলে অ্যাসেট দিকে আমি লিখবো ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট লিখলাম, ইকুইপমেন্ট 1,10,000 টাকা। কোনো প্রবলেম? না না ভাই। ঠিক আছে। এরপরে হচ্ছে স্যালারি পেইড 50,000 টাকা, অফিস রেন্ট 35,000 টাকা, ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সপেন্স 2,000 টাকা, ইউটিলিটিজ এক্সপেন্স 3,000 টাকা। এই যে এন্ট্রি চারটা পড়লাম সবগুলো কি ব্যয় না? হ্যাঁ, তার মানে এক্সপেন্ডিচার। তাহলে এই এক্সপেন্ডিচার পাশে দেখেন এই স্যালারি থেকে শুরু করে ইউটিলিটি এক্সপেন্স পর্যন্ত সবই যাবে, চারটাই যাবে। এই চারটা টাকা পর পর আমি দিয়ে দিলাম। কোনো প্রবলেম? না না ভাই। ওকে। এরপরে দেখেন বলছে সেল অফ পাসবুক 1,000 টাকা। আচ্ছা, পাসবুক বিক্রি করলে টাকা পাবো না দেবো? টাকা পাবো ভাইয়া। রাইট, তাহলে এটা কি পাসবুক ইনকাম? কি বুঝছেন? বুঝি নাই। ইনকাম। পাসবুকটা কি বুঝি নাই। আচ্ছা, এনজিও কোম্পানি ওই যে লোন দেয় না, হ্যাঁ। লোন দিলে ওখানে একটা বই দেয় ওই গ্রাহকের কাছে রাখার জন্য, যে বইতে ওই টাকা পয়সাগুলো লেখা থাকে, যে কত টাকা ঋণ নেওয়া ছিল, কত টাকা পরিশোধ হয়েছে, কত টাকা বাকি আছে, কত টাকা সঞ্চয় জমা আছে, ওই বইতে সব লেখা থাকে। ওটার উপরে দেখেন লেখা থাকবে যে পাসবুক, কি লেখা থাকে? পাসবুক। তো ওই বইগুলো বিক্রি করা হয় ওদের কাছে, মানে ওই গ্রাহকের কাছে 100 টাকা বা 50 টাকা দরে বিক্রি করা হয়। তাহলে বলতেছে সেল অফ পাসবুক, এটা কি ইনকাম না? হ্যাঁ, ইনকাম। তাহলে ইনকাম পাশে লিখলাম সেল অফ পাসবুক 1,000 টাকা। এরপরে বলতেছে কি রেজিস্ট্রেশন ফি 4,000 টাকা। এর আগের এগুলো কি পড়া হয়ে গেছে? বুঝিনি। বলছে আগের এন্ট্রি গুলো কি সব পড়া হয়ে গেছে? তুমি ছিলে না? পার্থ? ভাই ও ঢাকায়। না, ঢাকায় তো বলতে, তুমি কি মানে লাইনে কি আগে তো ছিলে কিন্তু হঠাৎ করে কি লাইন চলে গেছিল? আচ্ছা, ওর মানে নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে, হ্যাঁ। তো ঠিক আছে, তুমি দেখে নিও, ভিডিও ইউটিউবে থাকবে, ওখান থেকে দেখে নিও, সমস্যা হবে না নে। তো যেটা বলছিলাম যে রেজিস্ট্রেশন ফি 4,000 টাকা আর অ্যাডমিশন ফি 5,000 টাকা। আচ্ছা, এটা পাচ্ছি না দিচ্ছি কিছু বলা আছে? কিছু বলার থাকলে পাচ্ছি। আমি লিখে প্রথম দিনই বলে দিয়েছিলাম না যে রেজিস্ট্রেশন ফি, অ্যাডমিশন ফি আর ডোনেশন, এই তিনটা জিনিস পাচ্ছি না দিচ্ছি কিছু বলানো থাকলে সেটা পাওয়া যায় নাকি, অলওয়েজ পাওয়া যায়। তাহলে এটা হ্যাঁ, ইনকাম পাশে বসবে, কোন পাশে বসবে? ইনকাম পাশে। রেজিস্ট্রেশন ফি আর অ্যাডমিশন ফি এই ইনকাম পাশে বসালাম, 4,000 আর 5,000। আরো কিছু বলার আছে? না না। ওকে, নেক্সট বলছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 10,000 টাকার, ক্লোজিং ব্যাংক ব্যালেন্স 4 লাখ টাকা। আমি এবারে লাল কালি দেওয়া থাকে এখানে, প্রথমে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 2 লাখ টাকা আর ব্যাংক ব্যালেন্স 8 লাখ টাকা। আবার নিচে বলছে ক্লোজিং হচ্ছে 10,000 টাকা আর 4 লাখ টাকা। তাহলে ওপেনিং ক্যাশ আছে, ক্লোজিং ক্যাশ আছে, ওপেনিং ব্যাংক আছে, ক্লোজিং ব্যাংক আছে। তার মানে আমরা এই অঙ্কটা করছিলাম কিন্তু 31শে মার্চ 2017। তো ওপেনিং মানে কি মার্চের 1 তারিখের টাকা, আর ক্লোজিং মানে কি মার্চের 31 তারিখের টাকা। এখন আমরা সবাই জানি যে ক্যাশ এবং ব্যাংক দুটোই হলো অ্যাসেট, দুটোই কি? অ্যাসেট। তাহলে অ্যাসেট তো মানলাম, কিন্তু একটা হলো জানুয়ারি 1 তারিখের অ্যাসেট, আর একটা হচ্ছে ক্লোজিং অ্যাসেট নাকি? হুম। উপরে একটা ওপেনিং অ্যাসেট বলেই দেওয়া আছে আর নিচেরটা ক্লোজিং অ্যাসেট এটাও বলে দেওয়া আছে, আছে না? আছে। তাহলে আমরা এই যে ছক দুটো করতেছি, এই যে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, সবই কি মাসের শেষে করতেছি না? হ্যাঁ। তাহলে মাসের শেষে যদি করি, তাহলে এইখানে যে অ্যাসেট দিকে মাসের শেষের ওই অ্যাসেট দুটো যাবে না? হ্যাঁ, যাবে।
তার মানে ক্যাশ 10,000 টাকা আর ব্যাংক 4 লাখ টাকা, এইটাই ক্লোজিংটা যাবে। কোনটা যাবে? ক্লোজিংটা আসবে। ক্লোজিংটা যাবে। কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে ওপেনিং তো ছিল, তাহলে ওপেনিংটা কোথাও গেল না কেন? ওপেনিংটা কোথাও গেল না কেন? অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যা আমি এখন দিব। এইটাই হচ্ছে আমার মূল অঙ্ক, এই লাল কালিটুক, এইটাই হচ্ছে অঙ্ক। এইটুক বাদে লাল কালি দেওয়া যতটুকু, এইটুক বাদে কি সম্পূর্ণটা বোঝা গেছে? জি ভাই। ওকে, ভাই এবার লাল কালি দেওয়াটুক ভালো করে খেয়াল করেন। আমরা এইখানে কি লিখেছি? লায়াবিলিটিজ এন্ড ক্যাপিটাল ফান্ড কি লিখছি? লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড। লায়াবিলিটিস তো আমরা পাইতেই পারি, ক্যাপিটাল ফান্ড আবার কি জিনিস এইটা তো আমাদের বুঝতে হবে, তাই না? হুম। আচ্ছা, বোঝেন, এইখানে তাকান। আমরা এই 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 সূত্রটা জানি যে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। হ্যাঁ ভাই, এটা তো হ্যাঁ ইকুয়েশন, আমাদের ভিত্তি তো এটা। ইকুয়েশন, এক্স্যাক্টলি, মানে এইটাই আমাদের অ্যাকাউন্টিং এর গোল্ডেন একটা ইকুয়েশন, তাই না? হুম। এখন আমাকে বলেন যে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস স্টক হোল্ডার ইকুইটি, এটাও তো লেখা যায়, যায় না? হ্যাঁ ভাই। হ্যাঁ যাই। তখন কি বলছিলাম? উপরেটা লিখতে এক মালিকানা কোম্পানির জন্য, নিচেরটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির জন্য বা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। আর একটা দেখেন লিখতে অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল ফান্ড, এটা লিখতে এনজিওর জন্য বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানের জন্য। আমরা তো তাই লিখলাম নাকি? হুম। জি। এখান থেকে যদি আমি এইটার আগে ওপেনিং কথা লাগিয়ে দিই, তার সূত্র কি চেঞ্জ হয়ে যাবে নাকি? শুধু সব জায়গায় ওপেনিংটা আসবে। রাইট, তাহলে ওপেনিং অ্যাসেট সমান ওপেনিং লায়াবিলিটিস প্লাস ওপেনিং ক্যাপিটাল ফান্ড, তাই না? হুম। তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড মানে হচ্ছে বছরের বা মাসের শুরুতে কত টাকা ক্যাপিটাল ছিল, মানে ওপেনিং ক্যাপিটাল কত। ক্যাপিটালের পরে ফান্ড কথা দিকে হয়তো বা আপনাদের সমস্যা হতে পারে, কিন্তু ক্যাপিটাল কথাটা তো সবাই পরিচিত নাকি? হ্যাঁ। তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ডও যা, ওপেনিং ক্যাপিটালও তাই। তাহলে এই ওপেনিং ক্যাপিটাল, এই কথাটা কি আমার অঙ্কে কোথাও বলা ছিল যে ওপেনিং ক্যাপিটাল এত টাকা বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড এত টাকা? এইখান থেকে এই পর্যন্ত কোথাও বলা ছিল? না। ছিল না। তো যখন থাকবে না তখন এটা বের করে নিতে হবে। তাই বের কিভাবে করব? এই সূত্র দেখেন, আমি এই যে সূত্রটা শিখলাম এইটা, এই সূত্রটাকে মডিফাই করব, যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড ইকুয়াল টু ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লায়াবিলিটি। দেখো এই সূত্র কি লেখা যায়? হ্যাঁ যাই। জি ভাই। তার মানে ওপেনিং ক্যাপিটাল যদি দেওয়া না থাকে, তাহলে সেটা বের করার জন্য ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লায়াবিলিটিস মাইনাস করব। ক্লিয়ার একেবারে? জি ভাই। তাহলে হ্যাঁ আমরা ভাই। এই অঙ্কে দেখব ওপেনিং অ্যাসেট কত আর ওপেনিং লায়াবিলিটিস কত। এখানে দেখেন, ওপেনিং ক্যাশ ছিল 2 লাখ আর ওপেনিং ব্যাংক ছিল 8 লাখ, এই দুটো কি ওপেনিং অ্যাসেট না? হুম। জি ভাই। তাহলে এই দুটো যোগ করে আহ, আমরা ওপেনিং লায়াবিলিটিস মাইনাস করব। তাহলে এনটি বাকি আছে মাঝখানে, এর আর একটা, সেটা হচ্ছে ডোনেশন। তা ডোনেশন তো আর লায়াবিলিটিস না নাকি? না। ডোনেশন তো পাচ্ছি, এটা লায়াবিলিটিস না। তো এটা নিয়ে পরে কথা বলতেছি। বলছে ওপেনিং ক্যাশ আর ওপেনিং ব্যাংক এই দুটো হলে ওপেনিং অ্যাসেট, কিন্তু এখান থেকে ওপেনিং লায়াবিলিটিস মাইনাস করতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো ওপেনিং লায়াবিলিটিস নাই, তার মানে জিরো। তার মানে কি? জিরো। জি। তার মানে ওপেনিং অ্যাসেটের যোগফল যা, ওপেনিং ক্যাপিটালও তো তাই নাকি? হুম। জি। তাহলে এই দেখেন, আমি ব্যালেন্স শিটে প্রথমে লিখছি ওপেনিং অ্যাসেট। এই ওপেনিং অ্যাসেট কোনটা কোনটা? ক্যাশ আর ব্যাংক, এই দুটো হচ্ছে ওপেনিং অ্যাসেট। এই যে 10 লাখ টাকা দেখা যাচ্ছে। যাচ্ছে। এবার এখান থেকে মাইনাস করব ওপেনিং লায়াবিলিটিস। ওপেনিং লায়াবিলিটিস ছিল না, নীল, তাই আমিও নীল দিছি। এখন ওপেনিং ক্যাপিটাল ফান্ড বেরোলো কত? ওই সেই সেম 10 লাখ টাকা নাকি? হুম। কত টাকা? 10 লাখ। 10 লাখ টাকা। 10 লাখ টাকা। আমি এই যে বলেন, ওপেনিং ক্যাপিটাল ফান্ড 10 লাখ পেয়ে গেলাম। এখন যদি কেউ ভুল করে এখানে লেস ক্যাপিটাল ওপেনিং লাইবিলিটি না লেখে, তার কি ভুল হবে নাকি? হবে না। কারণ যেটা নাই সেটা লিখলেও হবে, না লিখলেও হবে। না এই পর্যন্ত বুঝছেন তো নাকি? জি ভাই। তাহলে এটা ইনার কলামে হ্যাঁ কেন ভাই। লিখলাম? কারণ ওই যে
এর সঙ্গে আমাদের যদি কোনো হালকা প্রফিট সংক্রান্ত কিছু থাকে সেটা যোগ করতে হবে, লস সংক্রান্ত কিছু থাকলে সেটা লেস করতে হবে। তো প্রফিট বা লস হবে না বললাম, আবার প্রফিট আর লস সংক্রান্ত কথা বলতেছি, এটা কি জিনিস এটা বোঝাচ্ছে। এরপরে দেখেন আর একটা এন্ট্রি ছিল, সেটা খেয়াল করেন, ডোনেশন। ডোনেশন রিসিভ 4 লাখ টাকা। কয় টাকা পাইছি ডোনেশন আমরা? 4 লাখ টাকা পাইছি। এর মধ্যে 75% ক্যাপিটালাইজ, মানে মূলধন জাতীয়। এই 4 লাখের মধ্যে 75% কেমন? মূলধন জাতীয়। তাহলে 25% কি জাতীয়? মুনাফা জাতীয়। এক্স্যাক্টলি। তাহলে যেটা মুনাফা জাতীয় তার মেয়াদ 1 বছর, আর যেটা মূলধন জাতীয় তার মেয়াদ কয় বছর? 1 বছরের অধিক না? জি ভাই। তাহলে যেটা মূলধন জাতীয় সেটা হলো দায়, আর যেটা মুনাফা জাতীয় সেটা হলো আয়, কারণ আমি এটা পাচ্ছি, পাইলে তো আয় নাকি? হুম। জি ভাই। তাহলে এই দেখেন আমি ইনকাম পাশে লিখতেছি ডোনেশন 4 লাখ গুণ 25% মানে 1 লাখ টাকা লিখলাম। হ্যাঁ। হুম, আর যে 75% বললো ক্যাপিটালাইজ, মানে এটা দায় পাশে যাবে। দায় পাশে কোথায় কিভাবে যাবে? ওই ক্যাপিটালের সঙ্গে যোগ হবে। তাহলে ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল যেটা ছিল তার সঙ্গে লিখবে অ্যাড ডোনেশন 4 লাখ গুণ 75%, 3 লাখ টাকা। কয় টাকা? 3 লাখ টাকা। 10 লাখ আর 3 লাখ যোগ করলে কত হয়? 13 লাখ টাকা। 13 লাখ। আর এইখানে কিন্তু ক্লোজিং ক্যাশ আর ক্লোজিং ব্যাংক তো আগেই বলেছিলাম অ্যাসেট পাশে যাবে, দিয়ে দিছিলাম, তাই না? হ্যাঁ। জি। এখন আমরা দেখবো আর কোন এন্ট্রি বাকি আছে কিনা। খেয়াল করেন এখানে কিন্তু আর কোন এন্ট্রি বাকি নাই, আছে? নেই। না ভাই। তাহলে কি বলেছিলাম, এই যে ক্যাপিটাল ফান্ডের কথা, ক্যাপিটালের সঙ্গে কিন্তু প্রফিট বা লস কোন টাইপের কিছু হলে যোগ করতে হয়। এই জন্য লস হলে বিয়োগ করতে হয়, প্রফিট হলে যোগ করতে হয়। এই জন্য আমরা এটা ইনার কলামে রাখছি। কোন কলামে রাখছি? ইনার কলামে। কত টাকা? 13 লাখ টাকা। কত টাকা? 13 লাখ। এখন আমরা বললাম একটু আগে যে এখানে কোনো প্রফিট হবে না, আবার বলছে প্রফিট হলে যোগ করতে হবে, লস হলে বিয়োগ করতে হবে। এইটা কি জিনিস, এইটা একটু খেয়াল করো। এইটা হলো আমরা যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করেছি, এইটার যোগ বিয়োগ করলে যেটা ব্যালেন্স বেরোবে সেটা। মানে ইনকাম পাস বড় যদি হয়, আবার এক্সপেন্ডিচার পাস ছোট হতে পারে। তাহলে খেয়াল করেন এখানে ইনকাম পাস যোগ করেছে 1,10,000। কত টাকা হয়েছে? 1,10,000। এই 1,10,000 টাকা আমি বসালাম বাম পাশে, বসায় উপরে যতগুলো ছিল সব মাইনাস করলাম, থাকে 20,000। থাকে কত? 20,000। 20,000। তাহলে এই 20,000 টাকার নাম কি? এটা তো প্রফিট হওয়ার কথা, কারণ এটা তো ইনকাম বড় হয়েছে নাকি? কিন্তু মুনাফা যদি প্রতিষ্ঠানে তো মুনাফা দেখা যায় না। বলবো বলবো, সেটা যেটা আগে বলি সেটাকে শোনো। এখানে তো ইনকাম পাস বড় হয়েছে নাকি? হ্যাঁ। জি ভাই। আর এক্সপেন্ডিচার পাস কি হয়েছে? ছোট ছোট হয়েছে। ছোট। হয়েছে। তাহলে ব্যালেন্স বেড়েছে কত? যোগ বিয়োগ করে বেড়েছে কত? 20,000। এইটা হ্যাঁ। স্বাভাবিক দৃষ্টিতে আমাদের দেখে মনে হয় যে এটা প্রফিট, এটা কি? প্রফিট। কিন্তু এইটাকে প্রফিট বলা যাবে না, কারণ একটু আগেই বললাম এটা হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। কেমন প্রতিষ্ঠান? মুনাফা বলি এই জন্য এখানে প্রফিট কথা বলা যাবে না। তাহলে প্রফিট কথা যদি বলা না যায় তাহলে কি বলবো? এখানে আয় বড় না ব্যয় বড়, কথাটা এরকম ভাবে লিখবো। বলে এখানে আয় বড় ছিল না ব্যয় বড় ছিল? আয় বড় ছিল। তাহলে এখানে লিখবো এক্সেস অফ ইনকাম, ইনকাম বড় ওভার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের থেকে ইনকাম বড়। কত টাকা বড়? 20,000 টাকা বড়। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি ভাই। হ্যাঁ। এক্সেস অফ ইনকাম, ইনকামটা বড়, কার থেকে বড়? ওভার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের থেকে বড়। ওকে। হুম। আচ্ছা যদি এমন হতো এক্সপেন্ডিচার প্রাইস বড় হতো আর ইনকাম পাস ছোট হতো, তাহলে কি লিখতাম? এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম। এক্স্যাক্টলি এটাই লিখতাম। তাহলে এইটা 20,000 টাকা প্রফিট না, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, মানে ইনকাম বড়। কিন্তু এটা তো আমি চিন্তা করলে ওয়ান কাইন্ড অফ প্রফিটের মতো একটা এন্ট্রি, তাই না? হ্যাঁ। কারণ আমার আয় বড় হয়েছে মানে ইনকাম বেশি হয়েছে। তাহলে এই এই যেটা এইটা প্রফিটের মতো হয় যদি, তাহলে এটা ক্যাপিটালের সঙ্গে যোগ হবে। এটা কি হবে? ক্যাপিটালের সাথে যোগ হবে। আর যদি এইটা এখানে না হয়ে ডান দিকে হতো, মানে লস হতো, তাহলে লিখতাম এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম। তাহলে এইটা কি করতাম? এইটা আমি ক্যাপিটাল থেকে মাইনাস করতাম। কি করতাম? বিয়োগ করতাম। তাহলে এই 20,000 টাকা এখন যোগ করে দিব। তাহলে এই দেখেন এখানে লিখছি
এই 13 লাখের সঙ্গে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার 20 লাখ টাকা যোগ করলে হচ্ছে 13,20,000 টাকা। 13,20,000 টাকা যদি হয়, এইটা দুই পাশে এবার আমি যোগ করব, আমার মিলে যাবে 13,20,000 টাকা। আর যে না মেলে তাহলে অঙ্ক ভুল গেছে। বোঝা গেল অঙ্ক? জি হ্যাঁ ভাই। ভাই। তাহলে স্ক্রিনশট আগে এখান থেকে। হ্যাঁ ভাই দিচ্ছি। নাও। জি ভাই। ওকে, আমাদের এইটার মতো করে 8 নম্বর অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে। এটা কি থাকবে? পেজ রিপোর্ট থাকবে। এই যে থাকবে। অঙ্ক কি বোঝা গেছে? জি হ্যাঁ ভাই। ভাই বুঝছি। আচ্ছা, আমাদের এখানে আর একটা ধরনের অঙ্ক ছিল, যে অঙ্কের নাম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ছোট অঙ্ক, অল্প বিষয়। তো এই টাইমে তো হবে না, এটা বোঝার একটু বিষয় আছে, কারণ আমরা ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে করেছিলাম ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমাদের যে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং ছিল, ওই অ্যাকাউন্টিং এ করছিলেন, ইন্টারমিডিয়েটেও জি ভাই। করছিলাম। বাংলায় বলে ব্যাংক সমন্বয় বিবরণী, ইংলিশে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো এই জিনিসটা আমার 9 এবং 10 দুইটা অঙ্ক আছে, একটা করলেই হয়ে যাবে। তোমাদের ভাই এই জিনিসটা একটু জটিল। হ্যাঁ, জটিল। জটিল কিন্তু সহজ। এখন বলো, এটা কি তাহলে কি আজকে শিখবা নাকি ফ্রেশ মাইন্ডে শিখবা? ভাই না, নেক্সট ক্লাসে একটু সময় নিয়ে এই জিনিসটা একটু শিখায়। আচ্ছা, ঠিক আছে, কোনো আজকে সমস্যা নেই। এখন তাহলে এইটার হোমওয়ার্ক দিচ্ছি না, এদিকে আর যাচ্ছি না। হোমওয়ার্ক কিন্তু এইটা 8 নাম্বার। এই হোমওয়ার্কটা করে আমাকে সবাই পাঠাবেন। আর নেক্সট ক্লাসে ওইটুক মনে করেন প্রথম 20 মিনিট বা 25 মিনিট যাই লাগুক, ওইটা করায়ে লিঙ্ক শেষ করে নতুন লিঙ্কে কিন্তু আমি নতুন চ্যাপ্টার করাবো। ঠিক আছে? জি ভাই।